আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্স ধারাবাহিকতায় আমরা সর্বত্র কাজ করে চলেছি দেশ সেরা সকল মেন্টরদের সর্বসেরা ক্লাসগুলো বাংলাদেশের সবার কাছে, সব মেডিকেল স্টুডেন্টের কাছে সহজলভ্যভাবে পৌঁছে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে উপস্থিত হলাম নতুন আরেকটি সেশন নিয়ে, যেখানে আজকে আমরা ডিসকাশন করব ক্লিনিক্যাল ডিসকাশন অন আপডেটেড ম্যানেজমেন্ট অফ এন্ডোজেনিক অ্যালোপেশিয়া। আমি হোস্ট হিসেবে আছি জানাতে ফেরদৌস কল্পনা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, সেশন 15-16। সাথে আছেন আমাদের একজন অভিজ্ঞ চিকিৎসক, ডার্মাটোলজিস্ট ডক্টর মাহবুব শাহিন স্যার। স্যার কর্মরত আছেন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। স্যারের কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানবো। অ্যালোপেশিয়া রোগটি সাধারণ অনেক কমন হওয়ার পরেও অনেক টাইপের ম্যাল প্র্যাকটিস দেখা যায়। সেই ক্ষেত্রে বিভিন্ন মিথ বা ম্যাল প্র্যাকটিস যেন প্রিভেন্ট কিভাবে করব, আমরা যেন প্রপার ট্রিটমেন্ট দিতে পারি, সেই ক্ষেত্রে অনেক কিছু আজকে স্যার থেকে জানবো। আরো বলে রাখি, আপনারা যারা দেখছেন তারা সবাই যে কেউ এই টপিকে যে কোনো কোশ্চেন করতে পারেন সরাসরি কমেন্ট করার মাধ্যমে। চলুন আর কথা না বাড়িয়ে স্যারের কাছে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি কল্পনা, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততা সময়ের মধ্যে আমাদেরকে সময় বের করে আমাদের সাথে এরকম একটা সেশন উপহার দেওয়ার জন্য। মেডিকেল স্কুলকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে খুব সময় উপযোগী একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আমাদের দর্শক শ্রোতা বা স্টুডেন্ট যারা আছেন নিশ্চয়ই উপকৃত হবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। স্যার তাহলে আমরা আপনার অনুমতি নিয়ে আসল টপিকের দিকে চলে যাওয়া যাক আজকে। জি স্যার। তাহলে আপনি স্যার একটু শর্টলি ডেসক্রাইব করবেন যে এন্ডোজেনিক অ্যালোপেশিয়া বলতে ইউজুয়ালি আমরা কি বুঝবো, যদি একটু শর্টলি ব্যাখ্যা করতেন। প্রথমে যদি আমরা আসি যে আসলে আমাদের কাছে রুগীরা আসে চুল পড়ার সমস্যা নিয়ে। ইনফ্যাক্ট রুগীরা তো আসলে বোঝে না কোনটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা কোনটা অন্য ধরনের সমস্যা। বেসিক্যালি তাদের কাছে একটাই প্রবলেম, হেয়ার লস, যে ডক্টর আমার হেয়ার ফল হচ্ছে, হেয়ার লস হচ্ছে। সো রুগীরা যখন আমাদের কাছে হেয়ার লস নিয়ে আসে, আমরা যদি অ্যাকর্ডিং টু সেক্স আমরা যদি একটু অ্যানালাইসিস করি, সাধারণত ইয়াং ছেলে মেয়েরা আমাদের কাছে আসে। ছেলেদের কথা যদি আমরা চিন্তা করি, ছেলেরা সাধারণত চুলের যেই সমস্যাটা নিয়ে বেশি আসেন সেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া অর মেল প্যাটার্ন বল্ডনেস। মেয়েদের ক্ষেত্রে আমরা খুব কমন যে চুলের সমস্যাটা নিয়ে আমরা আসতে দেখি সেটাকে আমরা বলি টেলোজিন ইফ্লাভিয়াম। মেয়েরাও অনেক সময় এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ফিমেল প্যাটার্ন বাল্ডনেস সেটা নিয়ে আমাদের কাছে আসেন, কিন্তু তাদের মোস্ট কমন প্রবলেম যেটা আমরা দেখি ক্লিনিক্যালি সেটা হলো টেলোজেন ইফ্লাভিয়াম। আর বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি বাচ্চারা যে সমস্যাটা নিয়ে আসেন চুলের, সেটা হলো অ্যালোপেশিয়া এরিয়াটা। তো এখানে মেডিকেল স্টুডেন্ট বা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছেন এই টার্মগুলি আমার মনে হয় সবাই কম বেশি পরিচিত। সো এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আজকে আলোচনার মূল বিষয়বস্তু থাকবে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, কারণ এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া আমাদের এই ডেইলি প্র্যাকটিসের, বিশেষ করে ইয়াং মেল যারা আছেন, ইয়াং বয় যারা আছেন তাদের ক্ষেত্রে এই হেয়ার প্রবলেমটা আমরা খুব বেশি পেয়ে থাকি। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এই শব্দটার মধ্যেই কিন্তু বেসিক্যালি ডিজিজের একটা আইডেন্টিটি চলে আসছে। অ্যান্ড্রো মিনস আমরা জানি অ্যান্ড্রোজেন নামক একটা হরমোন আমাদের শরীরে আছে, বোথ মেল অ্যান্ড ফিমেল। অ্যান্ড জেনেটিক যে ফ্যাক্টরটা, যেটা অ্যাকচুয়ালি আমরা জানি যে সো মেনি জেনেটিক ডিজিজ যেটা জেনারেশন টু জেনারেশন ট্রান্সমিট হয়। সো এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে বেসিক্যালি এই দুইটা জিনিসের রোল থাকে। এখানে সাধারণত রুগীরা আমাদের কাছে 15 থেকে 20 বছর বয়স সর্বনিম্ন, আমরা অনেক সময় এর আগেও আমরা পাই, তবে সেটা সংখ্যায় খুব কম। সর্বোচ্চ 50-60 বছর বয়সে আমরা আমাদের পেশেন্টগুলি পেয়ে থাকি, তবে অধিকাংশ পেশেন্টরাই কিন্তু আমাদের কাছে আসেন 20 থেকে 40 বছর, এই এইজটার মধ্যেই আমাদের অধিকাংশ পেশেন্ট। আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, 20 থেকে 30 বছরের মধ্যে, বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েরাই কিন্তু আমাদের কাছে আসেন। সো এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ায় ছেলেরা যখন আমাদের কাছে আসেন তারা বিভিন্ন স্টেজে আসেন। আমরা যদি খুব সহজভাবে 3টা স্টেজে ভাগ করি, যে আর্লি স্টেজ, মিডল স্টেজ এবং লেট স্টেজ, তাহলে কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে তারা আর্লি স্টেজে চলে আসেন, এসে বলেন যে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, এবং সেই হেয়ার ফলটা কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর ধরে,
এবং কমপ্লেনটা হয় আমার হেয়ার থিনিং হয়ে যাচ্ছে, অর্থাৎ তার মাথার চুলের যে ঘনত্ব সেই ঘনত্বটা কমে যাচ্ছে। এটা খুব কমন একটি কমপ্লেন, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে আমরা যেটা দেখি। কিছু কিছু পেশেন্টরা আসেন, তারা মিডল স্টেজে আসেন, যেখানে তাদের মাথার অনেকটাই চুল পড়ে যায়, চুলের ফাঁকে ফাঁকে আমরা মাথার ত্বক, যেটাকে আমরা স্কাল বলি, সেটা আমরা দেখতে পাই। আর কিছু কিছু পেশেন্ট আসেন একদম লেট স্টেজে, সেই স্টেজে দেখা যায় মাথায় আসলে চুল আর দেখা যায় না, অধিকাংশটাই আসলে ত্বকই দেখা যাচ্ছে, দ্যাট ইজ স্কাল। এটাকে আমরা লেট স্টেজ বলি আমরা। সো এই তিনটা স্টেজে আমরা ছেলেদেরকে সাধারণত আমরা দেখি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া নিয়ে আসতে। মেয়েদের ক্ষেত্রে বিষয়টা হলো ছেলেদের মতো কিন্তু তাদের প্যাটার্নটা হয় না। ছেলেদের ক্ষেত্রে যেমন ফ্রন্টাল এরিয়া থেকে, তাদের ফ্রন্টো টেম্পোরাল এরিয়া থেকে তাদের রিসেশনটা হয়, আপনি খেয়াল করলে দেখবেন ছেলেদের বার্ডনেসটা কিন্তু সামনের থেকে শুরু হয়। মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেরকম খুব একটা হয় না, খুব রেয়ারলি হয়, কম ক্ষেত্রেই হয়। মেয়েদের হেয়ার লাইনটা সাধারণত ইনটেক্ট থাকে, মেয়েদের সেন্ট্রাল পার্টে হয়। সেন্ট্রাল পার্টটাতে সাধারণত এটাকে ক্রিসমাস ট্রি প্যাটার্ন বলি আমরা, যদি ভালো করে ক্লিনিক্যালি দেখি ক্রিসমাস ট্রি প্যাটার্নে তাদের হেয়ার লসটা নিয়ে তারা সাধারণত আমাদের কাছে আসেন। আর টেলোজেন ইফ্লাভিয়াম যেটা আমরা বললাম, সেটাতে ডিফিউজ হেয়ার লস থাকে থ্রু আউট দ্য স্কাল। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া সাধারণত এই পার্টিকুলার ফ্রন্টাল এরিয়া, ফ্রন্টাল এরিয়া এন্ড ক্রাউন, এই এরিয়াটাই খুব কমনলি এফেক্টেড হয় বোথ মেল এন্ড ফিমেলের ক্ষেত্রে। বাট টেলোজেন ইফ্লাভিয়ামের ক্ষেত্রে পুরা মাথা জুড়ে ফ্রন্টো টেম্পোরাল এরিয়া, ক্রাউন এরিয়া, অক্সিপিটাল এরিয়া, টোটাল এরিয়াটাই কিন্তু এফেক্টেড হয়। সো এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার মেল এবং ফিমেল অথবা ছেলে মেয়েরা যখন আমাদের কাছে এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে, তখন আমরা তাদের সাথে কথা বলি, তাদের ইতিহাস নেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে আমরা এক্সামিন করি, ক্লিনিক্যালি আমরা এক্সামিন করি, দেখি তাদের মাথার যে স্কাল্পটা সেটা আমরা এক্সামিন করি, চুলটাকে নেকেড গ্রসলি আমরা এক্সামিন করে দেখি তার কালার, টেক্সচার, তার ডেন্সিটি, এই জিনিসগুলি আমরা দেখার চেষ্টা করি। এবং পরবর্তীতে আমরা সাধারণত ট্রাইকোস্কোপ বলে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ ট্রাইকোস্কোপি করে আমরা সাধারণত ফাইন্ড আউট করার চেষ্টা করি অ্যাকচুয়ালি whether it is androgenetic alopecia or telogen effluvium or any other disease. So ট্রাইকোস্কোপিতে আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াটা খুব সহজে আমরা বুঝতে পারি। তো সাধারণত এইভাবে আমরা আমাদের যে হেয়ার লসের পেশেন্টরা আসে, বিশেষ করে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পেশেন্টরা আসে, তাদেরকে আমরা অ্যাপ্রোচ করে থাকি, অর্থাৎ তাদের প্রপার হিস্ট্রি টেকিং, তাদেরকে প্রপারলি এক্সামিন করা এবং ট্রাইকোস্কোপিক এক্সামিনেশন করে সাধারণত আমরা এই ধরনের রোগীদেরকে আমরা ডায়াগনোসিস করে থাকি। কখনো কখনো আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশনস এর প্রয়োজন হয়, সেই পরীক্ষা নিরীক্ষাগুলি অ্যাকর্ডিং টু স্টেজ, অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ দ্য পেশেন্ট আমরা করে থাকি। জি স্যার, ধন্যবাদ। স্যার, ট্রাইকোস্কোপিক যে এক্সামিনেশনটা আছে, এক্সামিনেশন সম্বন্ধে যদি একটু বলতেন যে প্রসেসটা কিভাবে হয়। Actually, ট্রাইকোস্কোপ ইজ বেসিক্যালি ইটস এ ডার্মোস্কোপ। এটা এই ডার্মোস্কোপ দিয়ে যখন আমরা স্কাল্পটাকে এক্সামিন করি এবং হেয়ারকে এক্সামিন করি, তখন এটাকে আমরা বলি ট্রাইকোস্কোপ, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রাইকোস্কোপি। এটা একটা হ্যান্ড হেল্ড ডিভাইস। সো এই ট্রাইকোস্কোপ কিন্তু বিভিন্ন ধরনের হয়, সাধারণত আমরা যেটা ইউজ করি সেটা হ্যান্ড হেল্ড, খুব ইজিলি ক্যারি করা যায় এবং সহজে এটা দিয়ে এক্সামিন করা যায়। ট্রাইকোস্কোপিতে বেসিক্যালি আমরা কি দেখি? বেসিক্যালি আমরা দেখার চেষ্টা করি প্রথমে স্কাল, মাথার ত্বক। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পেশেন্টদের ক্ষেত্রে আমরা সেবোরিক ডার্মাটাইটিস, আপনি হয়তো শুনে থাকবেন, এটা স্কিনের খুব কমন একটি সমস্যা, বিশেষ করে স্কাল্পের সেবোরিক ডার্মাটাইটিস। সুতরাং স্কেলিং গুলি আমরা সহজে দেখতে পাই, তার স্কাল্পটাকে অয়েলি কিনা সেটা আমরা দেখতে পাই। চুলের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা দেখি, চুলের কালারটা, হেয়ারের কালার দেখি, হেয়ারের ডায়ামিটারটা আমরা দেখি, এবং হেয়ারের যে হেয়ার ফলিকলটাকে আমরা দেখি, পেরিফলিকুলার এরিয়াটাকে আমরা দেখার চেষ্টা করি, এবং ইন্টার ফলিকুলার যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমরা দেখার চেষ্টা করি, এবং এখানে পার্টিকুলার কিছু সাইন আছে, সেই সাইনগুলি আমরা দেখার চেষ্টা করি। যেটা আমরা বললাম যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ট্রাইকোস্কোপি হলো হেয়ার ডায়ামিটার ডাইভার্সিটি, অর্থাৎ হেয়ার ডায়ামিটার ডাইভার্সিটি ইন কেস অফ মেল যদি মোর দেন 20% হয়, ইন কেস অফ ফিমেল মোর দেন 10% হয়, তখন আমরা এটাকে ডায়াগনস্টিক বলি। হেয়ার ডায়ামিটার ডাইভার্সিটিটা কি? বেসিক্যালি হেয়ার ডায়ামিটার ডাইভার্সিটি হলো হেয়ারের যে ডায়ামিটার থাকে, আমরা জানি নর্মাল হেয়ারের একটা ডায়ামিটার থাকে, যখন এই ডায়ামিটারটা নর্মালের চেয়ে কমে যায় সেটাকে আমরা বলি যে থিন হেয়ার বলি অথবা ভেলাস হেয়ার বলি। সো এই যে হেয়ার ডায়ামিটারের যে কমে যাওয়াটা, দেখা যায় যে কিছু হেয়ার আছে হেলদি হেয়ার, তার ডায়ামিটারটা নর্মাল আছে, কিছু হেয়ার
দেখা যায় ডায়ামিটারটা বিলো নরমাল, অর্থাৎ নরমালের চেয়ে কমে যায়। কিছু আছে ভেলাস হেয়ার। সো আদার দেন নরমাল হেয়ার, এটাকে আমরা বলি ডায়ামিটার ডাইভার্সিটি। অর্থাৎ মানে লেস দেন নরমাল, অর্থাৎ এটা যদি থিন হেয়ার হয়, এটা যদি ভেলাস হেয়ার হয়, সেই হেয়ারের পরিমাণ কত পার্সেন্ট সেটার উপর ডিপেন্ড করে আমরা বলছি ডায়ামিটার ডাইভার্সিটি। অর্থাৎ ইন কেস অফ মেল যদি এটা মোর দেন 20% হয়, দিস ইজ ডায়াগনস্টিক অফ মেল প্যাটার্ন বার্ডনেস। ইন কেস অফ ফিমেল যদি হয় মোর দেন 10% হেয়ার ডায়ামিটার ডাইভার্সিটি হলেই আমরা এটাকে কনফার্ম করি ইটস এ কেস অফ ফিমেল প্যাটার্ন বার্ডনেস। সো ট্রাইকোস্কোপি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল অ্যান্ড ইম্পর্টেন্ট, আমি বলবো যে এক্সামিনিং টুল, যেটা দিয়ে আমরা ইনফ্যাক্ট অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াকে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, এন্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার প্যাথোজেনেসিসটা একটু যদি জানানো যেত, যে প্যাথোফিজিওলজিক্যাল কজটা কি হয়। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার এক্সাক্ট প্যাথোফিজিওলজি এখনো জানা যায় নাই, তবে কিছু কিছু হাইপোথিসিস আছে। তার মধ্যে আমরা যদি মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে বলি, পার্টিকুলারলি মেল পেশেন্টের ক্ষেত্রে যেটা বলা হয়, এই যে আমি বললাম অ্যান্ড্রোজেন হরমোন। এই অ্যান্ড্রোজেন হরমোন আপনি জানেন, অ্যান্ড্রোজেন হরমোন আমাদের বডিতে বিভিন্ন নামে থাকে। তার মধ্যে একটা হলো টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন। সো এই টেস্টোস্টেরন যখন কনভার্ট হয় ডাইহাইড্রোটেস্টোস্টেরন উইথ দ্য হেল্প অফ, আপনি জানেন এনজাইম 5 আলফা রিডাক্টেজ এনজাইমের মাধ্যমে, এই ডাইহাইড্রোটেস্টোস্টেরন দ্যাট ইজ ডিএইচটি যেটাকে বলি, দিস ইজ দ্য কালপ্রিট। এই ডিএইচটি কি করে, আমাদের যে টার্গেট এরিয়া বা এফেক্টেড এরিয়া হেয়ার ফলিকলের মধ্যে যে রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে এখানে একটা ইনফ্লামেটরি প্রসেস সে জেনারেট করে। অ্যাজ এ রেজাল্ট কি হয়, মাইক্রো ইনফ্লামেশন হয়, এবং আলটিমেটলি এই মাইক্রো ইনফ্লামেশনের কারণে কিন্তু হেয়ার ফলিকলগুলি ফাইব্রোসিস হয় এবং আলটিমেটলি হেয়ার ফলিকল ডেস্ট্রয় হয়ে যায়। And this is the basic pathophysiology of androgenetic alopecia. জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আমরা নরমালি তো হেয়ার ফল হয়, তো আমরা কোন ক্ষেত্রে বা ওয়ার্নিং সাইন হিসেবে যেটা ট্রিটমেন্ট প্রয়োজন হবে, এটা কিভাবে বুঝবো, এটা যদি একটু ডেসক্রাইব করতেন। প্রথমত হলো, সাধারণত রোগীরা আমাদের কাছে দুই ভাবে প্রেজেন্ট করে। একটা হলো অ্যাবনর্মাল হেয়ার ফল হচ্ছে সাডেন, রোগী বলবে যে আমার তো এতদিন ভালোই ছিল, হঠাৎ করে গত 1 মাস 2 মাস 15 দিন ধরে মেসিভ হেয়ার ফল হচ্ছে, এবং রোগী এতটাই আতঙ্কিত হয়ে যায়, রোগীরা মনে করে যে আমি আগামী 1 মাসে হয়তো আমার পুরো মাথায় খালি হয়ে যাবে, আমি টাক হয়ে যাব, এই ধরনের একটা আতঙ্ক নিয়ে আসে। সো এই ধরনের সাডেন যে হেয়ার ফল হয়, এই সাডেন হেয়ার ফলটাকে আমরা বলি একিউট টেলোজেন ইফ্লাভিয়াম মোস্ট অফ দ্য কেস, এবং এটা মেলদের যেমন হয় ফিমেলদেরও হয়। পার্টিকুলারলি ফিমেলদের ক্ষেত্রে আমরা খুব কমনলি এই জিনিসটা দেখি। মেইলের ক্ষেত্রে আমরা যেটা কমনলি দেখি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, এই ধরনের পেশেন্টরা কিন্তু এসে কখনোই বলে না যে আমার খুব সাডেন হেয়ার ফল হচ্ছে, মেসিভ হেয়ার ফল হচ্ছে। এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পেশেন্টরা কিন্তু এসে আমাদেরকে বলে যে আমার মাথার চুল কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ডেন্সিটিটা কমে যাচ্ছে। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ায় হেয়ার ফল কিন্তু কখনোই অ্যাবনর্মাল হেয়ার ফল হয় না। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার হেয়ার ফলটা কিন্তু নর্মাল হেয়ার ফল, অর্থাৎ আমরা জানি একজন সুস্থ মানুষের প্রতিদিন 50 থেকে 100টা চুল পড়ে। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যাদের হয় তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমপরিমাণ চুলই পড়ে, বাট দ্য ডিফারেন্স ইজ একটা হেলদি পার্সনের যে হেয়ার সাইকেল আছে, অর্থাৎ হেয়ার ফল হওয়ার পরে স্পন্টিনিয়াসলি কিন্তু হেয়ারটা আবার রিগ্রো করে। কিন্তু যাদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া আছে, তাদের হেয়ার ফল হওয়ার পরে তাদের কিন্তু স্পন্টিনিয়াস হেয়ার রিগ্রোথ হয় না। অ্যাজ এ রেজাল্ট কি হয়, তাদের ডেন্সিটিটা গ্রাজুয়ালি কিন্তু কমতে থাকে। সো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পেশেন্টরা এসে আমাদেরকে এই কমপ্লেনটাই করে যে তার মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে গত 6 মাস 1 বছর 2 বছর ধরে, কিন্তু তারা কিন্তু কখনোই কমপ্লেন করে না যে আমার অ্যাবনর্মাল হেয়ার ফল হচ্ছে, হ্যাঁ গত 2 মাস 3 মাস মাথা খালি হয়েছে। এই ধরনের কমপ্লেন সাধারণত আমরা টেলোজেন ইফ্লাভিয়ামের ক্ষেত্রে পেয়ে থাকি, কিন্তু অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে আইদার মেল অর ফিমেল তারা এসে একটা লং হিস্ট্রি দেয়, এবং তাদের হেয়ার ফলটা হয় হলো ক্রনিক, স্লো, এবং তাদের গ্রাজুয়াল থিনিং হয়। দিস ইজ দ্য বেসিক presentation of androgenetic alopecia. ধন্যবাদ স্যার। স্যার, এন্ড্রোজেনিক অ্যালোপেশিয়া কি অন্য কোনো ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন হয়ে প্রেজেন্ট করতে পারে? Androgenetic alopecia, seborrheic dermatitis is a very common skin problem, আমরা জানি। সাধারণত আমরা যে ধরনের পেশেন্ট পাই তাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন ট্রাইকোস্কোপি করি আমরা দেখতে পাই যে তাদের স্কাল্পে অ্যাসোসিয়েট সেবোরিক ডার্মাটাইটিস থাকে। ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখেছি ইনভেরিয়েবলি
অলমোস্ট অল দ্য কেসেস ফিমেল প্যাটার্ন হেয়ার লস অর্থাৎ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ইন ফিমেল, তারা কিন্তু টেলোজিন ইফ্লাভিয়াম সাথে নিয়ে আসে, অর্থাৎ তারা সাধারণত অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এন্ড টেলোজিন ইফ্লাভিয়াম এই দুইটা ডিজিজ নিয়ে কিন্তু তারা আমাদের কাছে প্রেজেন্ট করে। আমরা পরীক্ষা করলে তাদের ক্ষেত্রে এই দুইটা ডিজিজে পাই, এবং পাশাপাশি সেবোরিক ডার্মাটাইটিস যেটা বললাম স্কাল্পের যে প্রবলেম, এই প্রবলেমটা আমরা খুব কমনলি এই চুল পড়া সমস্যার সাথে আমরা পেয়ে থাকি। জি স্যার, ধন্যবাদ। স্যার এই ক্ষেত্রে ট্রিটমেন্টটা, ইনিশিয়াল ট্রিটমেন্ট কিভাবে শুরু করতে হবে? এখানে আমি একটা কথা একটু বলে রাখি, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে, ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় এই ফিমেল পেশেন্টরা এসে কিন্তু আমাদের বলে তাদের চুল পড়ে যাচ্ছে। তখন আমরা যদি ভালো করে একটু খেয়াল করি দেখি, দেখা যায় তাদের মুখের মধ্যে অবাঞ্ছিত লোম থাকে, এবং তাদের মুখে ব্রণ থাকে, এবং তাদের গলায় বা ঘাড়ের মধ্যে অথবা বগলের তলায় দেখা যায় তাদের স্কিনটা কালো হয়ে যাচ্ছে। এই ধরনের পেশেন্টদেরকে যখন আমরা হিস্ট্রি নেই, অর্থাৎ তাদের যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেই, তখন দেখা যায় যে অনেকের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস আমরা পেয়ে থাকি। অর্থাৎ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া কিন্তু পিসিইউ বলে খুব কমন একটি ডিজিজ আছে আমরা জানি, বিশেষ করে যারা এন্ডোক্রাইনোলজিস্ট বা গাইনোকোলজিস্ট, হ্যাঁ, তাদের খুব কমন এই ডিজিজটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। সো এই ডিজিজে অনেক রোগী কিন্তু শুরুতে এন্ডোক্রাইনোলজিস্ট অথবা গাইনোকোলজিস্টের কাছে যায় না, তারা কিন্তু শুরুতেই ডার্মাটোলজিস্টের কাছে আসে। কি সমস্যা নিয়ে? হয় তাদের চুল পড়ে যাচ্ছে মাথার, অথবা তাদের মুখে ব্রণ হয়েছে, অথবা তাদের আনওয়ান্টেড হেয়ার যেটাকে বলি হার্সুটিজম যেটাকে আমরা বলি সেটা হয়েছে, অথবা তাদের ঘাড় কালো হয়ে যাচ্ছে, বগলের তলা কালো হয়ে যাচ্ছে, যেটাকে আমরা অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স বলি। সো এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে কিন্তু খুব কমনলি ইনভেরিবলি পিসিইউ পেশেন্টরা কিন্তু ডার্মাটোলজিস্টদের কাছে আসে। তখন আমরা তাদেরকে যদি একটু ভালো করে তাদের হিস্ট্রি নেই, তাদের এক্সামিনেশন করি, কিছু টেস্ট করলে আমরা কিন্তু সহজেই ডায়াগনোসিসটা করতে পারি। অ্যাকর্ডিংলি তাদের আমরা তখন ট্রিটমেন্ট প্ল্যান আমরা ঠিক করে থাকি। অ্যাকচুয়ালি আপনি জানেন যেহেতু পিসিওতে এখানে কিছু হরমোনাল প্রবলেম থাকে, তার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস থাকে, স্কিনের এবং হেয়ারের প্রবলেম থাকে। সো পিসিও ইজ এ কেস অফ মাল্টিডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট। সো আমরা এজ এ ডার্মাটোলজিস্ট আমাদের পার্টটা ম্যানেজ করার পরে যখন প্রয়োজন মনে করি তখন আমরা কিন্তু গাইনোকোলজিস্ট অথবা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে কিন্তু আমরা রোগীদেরকে রেফার করি ফর বেটার ম্যানেজমেন্ট। জি স্যার, ধন্যবাদ। স্যার সেরোলজিক্যাল কোনো টেস্ট করা লাগে এই ক্ষেত্রে, যে কনফার্মেশনের জন্য বা অন্য কোনো ডিজিজ মানে পলিসিস্টিক বাদে? নো, অ্যাকচুয়ালি আমরা আরেকটা ডিজিজ অ্যাসোসিয়েটেড পাই, বিশেষ করে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে। সেটা হলো ফিমেল পেশেন্টরা যখন আমাদের কাছে হেয়ার লস নিয়ে আসে, তাদের অনেক সময় আমরা তাদের থাইরয়েড অ্যাবনরমালিটি পাই, বিশেষ করে তাদের হাইপোথাইরয়েডিজমের সমস্যা অনেক সময় আমরা পেয়ে থাকি। এবং আপনি ভালো করে জানেন আমাদের দেশের অধিকাংশ ফিমেলরা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভোগে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা আমরা পেয়ে থাকি। এবং আমাদের দেশের মেয়েরা কিন্তু অনেকেই কিন্তু দেখা যায় যে ক্রাশ ডায়েট করেন। সো ক্রাশ ডায়েট করলে যেটা হয়, আমার চুলের গ্রোথের জন্য যে প্রপার নিউট্রিশন গুলি প্রয়োজন, মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার, প্রোটিন দরকার, এই জিনিসগুলি ডেফিসিয়েন্সি হলে তখন তাদের কিন্তু এরকম সাডেন এন্ড অ্যাবনরমাল হেয়ার ফল হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি সবসময় আমার অনেকগুলি ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি অ্যাওয়ারনেস প্রোগ্রামে, যে ফিমেলদের চুল পড়ার অন্যতম একটি প্রধান কারণ কিন্তু তারা যে চুলের বিভিন্ন ধরনের অপচিকিৎসা করেন, আমি এটাকে অপচিকিৎসাই বলবো। তারা চুলকে কার্ল করেন, তারা চুলে হিট দেন, কালার করেন, বিভিন্ন ধরনের ডিজাইন করেন। সো এই জিনিসগুলি কিন্তু প্রত্যেকটা চুলের জন্য খুবই ক্ষতিকর। তো সেই জন্য এটা কিন্তু অন্যতম প্রধান কারণ ফিমেল পেশেন্টদের চুল পড়ার। সেজন্য আমি খুব স্ট্রংলি আমি সাজেস্ট করতে চাই যে কোনোভাবেই তাদের উচিত হবে না এই তাদের হেয়ারকে এভাবে আমি বলবো যে ম্যালট্রিটেড করা, হ্যাঁ, যে কালার করা, হিট দেওয়া, কার্ল করা, হ্যাঁ, এটা কোনোভাবে উচিত হবে না আর কি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার তাহলে আমরা এবার ট্রিটমেন্টের দিকে চলে যাওয়া যায়। ট্রিটমেন্ট অপশন কি কি থাকবে আর ইনিশিয়াল ট্রিটমেন্টটা কিভাবে শুরু করব? পেশেন্টরা বেসিক্যালি আপনি জানেন যে কোনো ট্রিটমেন্ট ডিপেন্ড করে আসলে ডায়াগনোসিসের উপর। সো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, বিশেষ করে মেল পেশেন্টরা, আমরা মেল পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা খুব অ্যাসোসিয়েট কোনো ডিজিজ খুব একটা কমনলি পাই না, যেটা ফিমেলদের ক্ষেত্রে আমরা পাই।
সো মেল পেশেন্টদের ক্ষেত্রে খুব সহজ আমাদের জন্য ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করা। আমাদের এই চুলের এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার জন্য আমরা 3 ধরনের ট্রিটমেন্ট প্ল্যান আমরা করে থাকি। 3টা স্টেজে আমরা ট্রিটমেন্ট দেই। সো একটা হলো মেডিকেল ট্রিটমেন্ট, and then second one is procedural treatment, and the final one is the hair transplantation surgical treatment. So medical treatment হলো early stage এ যারা আসেন। So this is very important. Patient কোন স্টেজে আমাদের কাছে এসেছে, this is really very important, কারণ অ্যাকর্ডিং টু স্টেজ অ্যাকচুয়ালি আমরা পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করি। সো একটা আর্লি স্টেজে যখন রোগীরা আসেন তখন কিন্তু আমরা তাদের জন্য মেডিকেল ট্রিটমেন্টটা প্রেফার করি, ফেনেস্টেরাইড অথবা ডুটাস্টেরাইড, যেগুলি ভাসোডাইলেটর আপনি জানেন। তো স্টিল এফডিএ অ্যাপ্রুভড ড্রাগ, এই দুটো ড্রাগ কমনলি ব্যবহার করা হয়। এর বাহিরে হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে। নেটওয়ার্কের একটু প্রবলেমের কারণে হয়তো আপনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। আমাদের শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। কন্টিনিউ এখন করতে শোনা পারেন। যাচ্ছে কল্পনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মেডিকেল ট্রিটমেন্টটা নিয়ে কথা বলছিলাম। সো মেডিকেল ট্রিটমেন্ট আমরা বলেছি এফডিএ অ্যাপ্রুভ যে ড্রাগগুলি আছে, ফেনেস্টেরাইড, ডুটাস্টেরাইড, মিনোক্সিডিল, এই মেডিসিনগুলি সাধারণত আমরা ব্যবহার করে থাকি। আর যখন রোগীরা একটু মিডল স্টেজে আসে তখন কিন্তু রোগীদের এই মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি আপনি জানেন বর্তমানে জনপ্রিয় একটি চিকিৎসা পিআরপি, প্ল্যাটিলেট রিচ প্লাজমা থেরাপি। সো এই প্ল্যাটিলেট রিচ প্লাজমা থেরাপিটা আমরা রুটিনলি আমাদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার পেশেন্টদেরকে আমরা দিয়ে থাকি। সাধারণত এটা ওয়ান্স ইন এ মান্থ আমরা দেই। ইনিশিয়াল ট্রিটমেন্ট থাকে 6 months, দেন মেইনটেনেন্স ট্রিটমেন্ট, এন্ড দ্যাট ইজ এ রিয়েলি ইফেক্টিভ ট্রিটমেন্ট এন্ড ইজ এ ভেরি সেফ ট্রিটমেন্ট। এর পাশাপাশি অনেক সময় আমরা মাইক্রো নিডলিং বা ডার্মা রোলার আমরা অ্যাডভাইস করে থাকি। লাস্ট স্টেজে অর্থাৎ পেশেন্টরা যখন আমাদের কাছে স্টেজ 3 বা লেট স্টেজে আসেন তখন তাদের কিন্তু অলমোস্ট বল্ড অবস্থায় থাকেন, চুল তেমন একটা থাকে না। সো এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন একটাই থাকে, দ্যাট ইজ হেয়ার ট্রান্সপ্লান্টেশন। সো আপনি জানেন হেয়ার ট্রান্সপ্লান্টেশন এটা খুবই জনপ্রিয় একটি চিকিৎসা এবং খুবই নিরাপদ এবং কার্যকর একটি চিকিৎসা। ডেভেলপ কান্ট্রিতে বহু আগে থেকে এটা প্রচলিত ছিল। গত প্রায় 8 থেকে 10 বছর আমাদের দেশেও খুব সফলতার সহিত, খুব সাকসেসফুলি কয়েকজন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন কিন্তু এই সার্জারিটা করছেন এবং অত্যন্ত সফলভাবে এই সার্জারিটা করছেন এবং খুব দ্রুত গতিতে আমাদের এই সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছেন। আপনি জানেন যে ট্রাইকোলজি ডার্মাটোলজির একটি সুপার স্পেশালিটি এবং এই ট্রাইকোলজিতেই সাধারণত এই যে মেডিকেল ট্রিটমেন্ট, প্রসিডিউরাল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট গুলি থাকে এবং এই ট্রিটমেন্ট গুলি এখন আমাদের দেশে আমি বলবো যে খুব সফলভাবেই হচ্ছে এবং আমাদের দেশের রোগীরা উপকৃত হচ্ছেন। জি স্যার, ধন্যবাদ। স্যার, হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন
চান্সেস কিরকম আছে, খুবই কম নাকি হয় কিনা, কোনো কমপ্লিকেশন, কোমরবিডিটি ওর প্রগনোসিস লেভেলটা আরেকটু যদি ডিটেইলে বলতেন। প্রথম কথা হলো হেয়ার ট্রান্সপ্লান্টেশন ইজ এ সেফ প্রসিডিউর অর সেফ সার্জারি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সার্জারির সাথেই কিন্তু কম বেশি কমপ্লিকেশনস বা এই ধরনের জটিলতার বিষয়টা থাকে। সেক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আছে কিছুটা, কিন্তু এই যে কমপ্লিকেশনসটা ইজ ভেরি রেয়ার। অর্থাৎ একজন দক্ষ সার্জন সে যদি সকল প্রিকশন নিয়ে মেনটেন করে যদি সে সার্জারিটা করে, তাহলে কিন্তু এই সার্জারিটি খুবই নিরাপদ একটি সার্জারি, এটা আমরা বলতে পারি। এবং আমি গত প্রায় 7-8 বছর ধরে এই ফিল্ডে কাজ করছি, এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, তাহলে আমি এটা বলতেই পারি যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন একটি নিরাপদ সার্জারি, এবং এটাতে তেমন কোনো ঝুঁকি নেই। আমরা সাধারণত রোগীদের সার্জারি করার পরে তেমন কোনো ধরনের কমপ্লিকেশন বা জটিলতা আমরা পাইনি। ইভেন রোগীদের তেমন একটা ব্যথা হয় না, যেহেতু লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে আমরা করি। হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে যদি আমি একটু সংক্ষেপে বলি, সারা পৃথিবীতে হেয়ার ট্রান্সপ্লান্টেশন দুইটি পদ্ধতিতে হয়। একটিকে আমরা বলি এফইউটি, দ্যাট ইজ ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্টেশন, যেখানে মাথার পিছন থেকে ডোনার এরিয়া থেকে স্ট্রিপ অর্থাৎ চামড়া কেটে এই চামড়া থেকে চুলগুলিকে ফলিকলগুলিকে আলাদা করা হয়। দিস ইজ কল্ড এফইউটি, এটা ওল্ড মেথড। আর নিউ মেথড যেটা বা গোল্ড স্ট্যান্ডার্ড মেথড যেটা, সেটা হলো গিয়ে এফইউই, দ্যাট ইজ ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন। এখানে এই মেথডে আমরা যেটা করি সেটা হলো আমাদের একটা স্পেশাল টাইপ অফ পাঞ্চ, এক ধরনের ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে এই ডোনার এরিয়া থেকে প্রত্যেকটা চুলকে আমরা আলাদা, হেয়ার ফলিকল গুলিকে আলাদা আলাদা আমরা তুলে তারপরে আমরা রিসিপিয়েন্ট এরিয়াতে এটাকে ইমপ্লান্ট করা হয়। এটা হলো এফইউই মেথড, এবং এটাকে সোফার দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড মেথড। এই দুইটা পদ্ধতিতে সারা পৃথিবীতে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা হয়, এবং অধিকাংশ সার্জনরা কিন্তু এখন এফইউই তে অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড মেথডে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করছেন, এবং দুইটার সাকসেস রেট অলমোস্ট কাছাকাছি, খুব বেশি ভেরিয়েশন নেই। তো হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো পেশেন্ট সিলেকশন। পেশেন্ট সিলেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা পেশেন্ট সে ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছে, কিন্তু তার ডোনার এরিয়া যদি ভালো না হয়, ডোনার এরিয়া যদি দুর্বল হয়, এবং পেশেন্টের যদি কোমরবিড কন্ডিশন থাকে, এবং পেশেন্ট যদি খুব বেশি কোঅপারেটিভ না হয়, তাহলে কিন্তু, এবং পেশেন্ট যদি আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন তার থাকে, সেই ধরনের পেশেন্টদের ডিল করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন আমাদের করতে হবে। কারণ এখানে রেজাল্ট কিন্তু অ্যাকর্ডিং টু পেশেন্টস এক্সপেকটেশন না হওয়ার সম্ভাবনা বেশি। সো এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হয়, এবং যখন আমরা এই বিষয়গুলিকে মাথায় রেখে আমরা যখন ট্রান্সপ্লান্টের জন্য সিলেক্ট করি, তখন আমাদেরকে ক্যালকুলেট করতে হয় আসলে এই পেশেন্টের জন্য কতটুকু গ্রাফট লাগবে। আমরা সাধারণত গ্রাফট ক্যালকুলেট করি পার গ্রাফট হিসাবে। সো এই গ্রাফট ক্যালকুলেট করার পরে কিন্তু আমরা পেশেন্টদেরকে বলে দিই, তার ডোনার এরিয়া অ্যাসেস করি, তার যদি ভালো ডোনার এরিয়া থাকে, পেশেন্ট ফিট থাকে, এবং তার যদি পর্যাপ্ত পরিমাণে গ্রাফট থাকে, তাহলে কিন্তু আমরা পেশেন্টদেরকে সিলেক্ট করি ট্রান্সপ্লান্টের জন্য। এবং ট্রান্সপ্লান্টের দিন সাধারণত পেশেন্টদের কতগুলি স্টেজ অতিক্রম করতে হয়। প্রথমে আমরা পেশেন্টদের যে ভাইটাল প্যারামিটারস গুলি আছে সেগুলি দেখি, তারপর প্রি অ্যানেস্থেটিক চেকআপের জন্য রুটিন যে টেস্টগুলি আছে সেগুলি আমরা চেক করে নিই। তারপরে পেশেন্টকে কিন্তু ট্রিমিং করা হয়, অর্থাৎ ডোনার এরিয়া যেখান থেকে আমরা ফলিকলগুলিকে আলাদা করব সেখানে কিন্তু আমরা ট্রিম করি। ট্রিম করার পরে পেশেন্টকে কিন্তু তারপর আস্তে ধীরে কিন্তু আমরা আমাদের প্রসিডিউর রুমে বা ওটিতে নিয়ে যাই। নিয়ে গিয়ে কিন্তু প্রথমে তাদেরকে পজিশন করা হয়, পজিশন করার পরে ওই এরিয়া আমরা ক্লিন করা হয়, ওয়াশ করা হয়, করার পরে ড্রেপিং করা হয়, ড্রেপিং করার পরে আমরা অ্যানেস্থেসিয়া দিই। অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে কিন্তু আমরা এক্সট্রাকশন শুরু করি। আমরা যে স্পেশাল টাইপ অফ পাঞ্চের কথা বললাম সেটা দিয়ে আমরা এক্সট্রাকশন করি। এক্সট্রাকশন করার পরে এই ফলিকলগুলিকে প্রিজার্ভ করা হয়, এবং পরবর্তীতে রিসিপিয়েন্ট এরিয়া অর্থাৎ বল্ড এরিয়াতে কিন্তু আমরা এটাকে ইমপ্লান্টেশন করি। এই যে সামগ্রিক প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। তবে এটা ডিপেন্ড করে আসলে হাউ মেনি গ্রাফটস, কি পরিমাণ গ্রাফট আমরা লাগাচ্ছি সেটার উপরে কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে সময়টা কত লাগবে। ইউজুয়ালি 1.5 থেকে 2000 গ্রাফট লাগাতে আমাদের 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। সো এই প্রসিডিউরের সময় আমরা সাধারণত দুটা জিনিসের প্রতি আমরা বিশেষ খেয়াল করি। নাম্বার 1 হলো পেশেন্ট সেফটি, এন্ড নাম্বার 2 হলো কোয়ালিটি অফ দা ওয়ার্ক। অর্থাৎ কাজের কোয়ালিটি যদি কোনো কারণে হ্যাম্পার হয় এবং পেশেন্ট সেফটি যদি কোনো কারণে হ্যাম্পার হয়, ডেফিনেটলি এটা কোনো সার্জন এক্সপেক্ট করে না। সেই জন্য এই দুইটা জিনিসের প্রতি আমাদের স্পেশাল অ্যাটেনশন থাকে। ট্রান্সপ্লান্ট করার পর রোগী কিন্তু আমরা বাসায় ছেড়ে দেই, বাসায় চলে যায়, রোগী নিজেই হেঁটে যেতে পারে। সো দিস ইজ অফিস বেসড প্রসিডিউর। পরের দিন রোগীরা আসছেন, এসে শ্যাম্পু ওয়াশ করেন,
শ্যাম্পু ওয়াশ করার পর রোগীদেরকে আমরা কিছু মেডিসিন অ্যাডভাইস করি, কিছু নিয়ম কানুনের কথা আমরা বলে দেই। 7 দিন পরে আমরা একটা ফাইনাল শ্যাম্পু ওয়াশ দেই, এন্ড আফটার 2 উইকস অর্থাৎ আফটার 14 ডেজ পেশেন্ট কিন্তু তার স্বাভাবিক সকল কাজকর্ম করতে পারেন। এবং গোল্ড স্ট্যান্ডার্ড মেথডে যদি ট্রান্সপ্লান্ট করা হয়, রোগীরা সাধারণত 2 থেকে 3 দিন পরেই কিন্তু তাদের স্বাভাবিক কাজে ফিরে যেতে পারে। সামগ্রিকভাবে প্রথম 3 মাস আমরা যদি অ্যাসেস করি, যেই গ্রাফগুলি লাগানো হলো সেই গ্রাফ থেকে যে চুল থাকে সেই চুলগুলি প্রথম 3 মাসে শিড হয়ে যায়। শিড হয়ে গেলে অনেক সময় রোগীরা কিন্তু একটু আতঙ্কিত হয়, একটু নার্ভাস হয়। আর এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ 3 মাস পর থেকে কিন্তু ট্রান্সপ্লান্টের যে ফলিকল সেখান থেকে নতুন করে কিন্তু চুল গজানো শুরু করে। 8 থেকে 12 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট রিগ্রোথ হয়ে যায় এবং পেশেন্ট কিন্তু তার পরিপূর্ণ রেজাল্টটা দেখতে পান। এই বিষয়গুলি কিন্তু সাধারণত রোগীদেরকে আমরা আগেই কাউন্সিলিং করি, যাতে রোগী কোনোভাবে আতঙ্কিত না হয় বা দুশ্চিন্তাগ্রস্ত না হয়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার একটা কোশ্চেন ছিল যে হেয়ার ফলের প্যাটার্নটা অ্যান্টেরিয়র পোর্শনে কেন হয় অলওয়েজ, পোস্টেরিয়র পোর্শনটা তো কখনো হয় না, এই প্যাটার্নটার স্পেশাল কোনো কারণ? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি আমাদের টোটাল স্কাল্পটাকে যদি আমরা খেয়াল করে দেখি, আমি যদি আমার এরিয়াটা দেখাই, এই যে সার্কুলার এরিয়া, ফ্রন্টাল এরিয়া, আমরা যদি দেখি ফ্রন্টো টেম্পোরাল অ্যাঙ্গেল এন্ড ক্রাউন, এই এরিয়ার যে ফলিকলগুলি আছে এই ফলিকলগুলি অ্যান্ড্রোজেন সেন্সিটিভ। অ্যান্ড্রোজেন সেন্সিটিভ মিন্স এই হেয়ার ফলিকলগুলিতে ডিএইচটি রিসেপ্টর থাকে। বেসিক্যালি এই যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার কালপ্রিট হলো ডিএইচটি, ডাইহাইড্রোটেস্টোস্টেরন। সুতরাং এই যে রিসেপ্টর শুধুমাত্র এই এরিয়ার হেয়ার ফলিকলগুলিতে থাকে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি টেম্পোরাল এরিয়া এবং অক্সিপিটাল এরিয়া, এখানের যে হেয়ারগুলি, এই হেয়ারগুলিতে কোনো কিন্তু এই ডিএইচটি রিসেপ্টর থাকে না, যার কারণে এই ডিএইচটি ইজ দ্য কালপ্রিট। সে কি করে, এই অক্সিপিটাল এরিয়ার অর্থাৎ ডোনার এরিয়া যেটাকে বলি, এই এরিয়ার হেয়ার ফলিকলগুলিকে সে আইডেন্টিফাই করতে পারে না এবং এখানে এই হেয়ার ফলিকলগুলি সে ডেস্ট্রয় করতে পারে না। দ্যাটস ওয়াই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ডিজিজ প্রসেসে এই ফ্রন্টাল এরিয়া এবং ক্রাউন এরিয়া যেখানে রিসেপ্টর থাকে, ডিএইচটি রিসেপ্টর থাকে, শুধু সেই চুলগুলি এফেক্টেড হয়। স্যার এন্ডোজেনিক রিসেপ্টর কি বডির অন্যান্য হেয়ারে কি থাকে, লাইক আইব্রো অর বডি হেয়ারে, শুধু স্কাল্প হেয়ারে থাকবে? রাইট, বেসিক্যালি এই স্কাল্প হেয়ার গুলিতেই আমাদের ডিএইচটি রিসেপ্টর, যেটা নাকি আমাদের ফলিকুলকে ডেস্ট্রয় করে। আবার ঠিক এই হরমোনটাই আমাদের আদার পার্ট, বডির যে আদার পার্ট আছে সেই পার্টের হেয়ার গুলিকে কিন্তু স্টিমুলেট করে। অর্থাৎ একটা হরমোন, সেই হরমোনের কিন্তু এক এক জায়গায় এক এক ফাংশন, আপনি ভালো করে জানেন। এই স্কাল্প হেয়ারে সে কি করে, ফলিকলকে ডেস্ট্রয় করে। আমাদের ফেসিয়াল হেয়ারে সে কি করে, ফলিকলকে স্টিমুলেট করে। এক্সিলারি হেয়ারে সে কিন্তু স্টিমুলেট করে, পিউবিক হেয়ারে সে কিন্তু স্টিমুলেট করে। ঠিক উল্টা কাজটা করে আমাদের স্কাল্প হেয়ারে। দ্যাটস ওয়াই যাদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয় তাদের মানে হিউজ অ্যামাউন্ট অফ বিয়ার্ড থাকে, তাদের প্রচুর, ছেলেদের ক্ষেত্রে বলতেছি, তাদের এক্সিলারি হেয়ার থাকে, পিউবিক হেয়ার থাকে। অর্থাৎ এই ডিএইচটি স্কাল্পে যে কাজটা করবে, ডেস্ট্রয় দ্য ফলিকল, ঠিক রিভার্স কাজটা করবে হলো আদার পার্টস গুলি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। স্যার আপাতত আর কোনো কোশ্চেন দেখছি না, আমরা তাহলে অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আপনি অনুমতি দিলে আমরা তাহলে এখন বিদায় নিতে পারি স্যার। ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলকে। আমি মনে করি আমরা আজকে শুরু করলাম, ভবিষ্যতে হয়তো চুলের আরো কমন ডিজিজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। ধন্যবাদ অসংখ্য আপনাকে। ইনশাআল্লাহ স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। এই টপিক গুলা নিয়ে আমাদের নলেজ অ্যাকচুয়ালি ওই লেভেলে থাকে না আন্ডার গ্রাজুয়েটে। আপনি এত সুন্দর করে ব্যাখ্যা করলেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এন্ড বাকি সব নিয়ে, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক উপকৃত হলাম, এই ভিডিও আরো সামনে অনেকে দেখে অনেক বেশি উপকৃত হবে। এই বলে আমরা আজকের জন্য বিদায় নিয়ে নেই স্যার। আমরা পরবর্তীতে নেক্সট সেশনে আবার নতুন আরেকটি টপিক নিয়ে অবশ্যই আসবো। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার।